2025 সালের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের নাম এবং তালিকাটা প্রকাশ করেছে। চুক্তিভুক্ত ক্রিকেটারদের হিসাবটা কি এই সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকা, যে তারা ক্রিকেট বোর্ড থেকে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের বেতন পাবেন, খেলা থাকুক বা না থাকুক তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। খেলা থাকলে তো ম্যাচ ফি টিএডি ওগুলো তো অন্য হিসাব। এটা হচ্ছে কি দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রায়োরিটি দেয়া ক্রিকেটারদের লিস্ট। গত বছরও এই লিস্টটা ছিল 21 জনের, এইবারও লিস্টটা 22 জনের নাম ক্রিকেট বোর্ড দিয়েছে, কিন্তু বেসিক্যালি আসলে 21 জনেরই, কিন্তু চেঞ্জ হয়েছে বেশ কিছু জায়গায়। ধরেন গতবারের চুক্তিতে থাকা 6 জন ক্রিকেটার বাদ পড়েছেন, নতুন করে 6 জন এসেছেন। গতবারের চুক্তির হিসাবটা ছিল ফরম্যাট অনুযায়ী, এইবারের চুক্তির হিসাবটা হচ্ছে গিয়ে ক্যাটাগরি অনুযায়ী, এবং গতবারের চুক্তির চেয়ে এইবারের চুক্তিতে ক্রিকেটারদের বেতনের পরিমাণটা আসলে বেড়েছে। সেই সঙ্গে কিছু প্রশ্নের জায়গাও কি তৈরি হয়নি? কেন্দ্রীয় চুক্তিভুক্ত 21 ক্রিকেটারকে নিয়ে কে কোন ক্যাটাগরিতে রয়েছেন এবং তাদের নিয়ে যে কোথায় প্রশ্নের জায়গাগুলো তৈরি হয়েছে সেটা নিয়েই এই আলোচনাটা করছি। ট্র্যাডিশনালি ক্রিকেটের এই চুক্তিভুক্ত ক্রিকেটারদের ক্যাটাগরি অনুযায়ী হতো A+, A, B, C, D, এইভাবেই আসলে হয়েছে। গত কয়েক বছর ধরে আমাদের এখানটাতে আমরা ফরম্যাট অনুযায়ী চুক্তি অফার করা হয়েছে। ধরুন 3 ফরম্যাটের জন্য একরকম, টেস্ট আর ওয়ানডের জন্য একরকম, শুধু টেস্টের জন্য একরকম, বা ধরেন হচ্ছে গিয়ে ওয়ানডে টি20-র জন্য একরকম, শুধু টি20-র জন্য একরকম, এইভাবে করেছে। এইবার সেখান থেকে সরে গিয়ে আবার সেই পুরোনো পথে ফেরত যাওয়া হয়েছে। আমার কাছে এটাকে খুব একটা মানে খুব যে ভালো হয়েছে খুব যে খারাপ হয়েছে আলাদা করে খুব কিছু আসলে এই জায়গাটাতে নেই। এখন এই যে A+, A, B, C, D এই টোটাল 5টা ক্যাটাগরিতে 21 জন, বা আমি বলছিলাম যে 22 জন ক্রিকেটার, তাদেরকে আসলে এইখানটাতে রাখা হয়েছে। কে কোন ক্যাটাগরিতে রয়েছেন আগে সেই আলোচনাটা করি। A+ ক্যাটাগরি, ইনফ্যাক্ট সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন একজন মাত্র ক্রিকেটার, তাসকিন আহমেদ। তিনি এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের 1 নাম্বার ক্রিকেটার এবং এইটা আসলে তিনি ডিজার্ভ করেন। 3টা ফরম্যাটেই তাসকিন যেইভাবে খেলে চলেছেন, যেভাবে দলকে সার্ভিস দিচ্ছেন, যেভাবে তিনি সাফল্য পাচ্ছেন, তাতে করে এই দেশের 1 নাম্বার ক্রিকেটার আপনি যদি চুক্তি অনুযায়ী ধরেন তাহলে এটার তাসকিন আমার কাছে মনে হয় যে সব দিক বিবেচনা করে এইটা আসলে একেবারে যথার্থই হয়েছে। এই ক্যাটাগরিতে ক্রিকেটার ফাইনালি গিয়ে, আমি মার্চ মাসের হিসাব থেকে বলছি, ফাইনালি গিয়ে থাকবেন হচ্ছে গিয়ে 3 জন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। বি ক্যাটাগরিতে ক্রিকেটার রয়েছেন 7 জন, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। সি ক্যাটাগরিতে ক্রিকেটার রয়েছেন 8 জন, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। আর ডি ক্যাটাগরিতে ক্রিকেটার রয়েছেন 2 জন, সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ। এই টোটাল হচ্ছে গিয়ে আমাদের 21 জন ক্রিকেটার। বেতন বাড়ার কথাটা বলছিলাম সিগনিফিকেন্ট, সেইটা হচ্ছে গিয়ে A+ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ, তিনি প্রতি মাসে ক্রিকেট বোর্ড থেকে বেতন পাবেন 10 লাখ টাকা করে। আগের চেয়ে কিন্তু এটা সিগনিফিকেন্টলি বেড়েছে। বি ক্যাটাগরিতে যে 3 জন ক্রিকেটার রয়েছেন, শান্ত, মিরাজ এবং লিটন, তারা প্রতি মাসে বেতন পাবেন 8 লাখ টাকা করে। বি ক্যাটাগরিতে 7 জন ক্রিকেটার রয়েছেন, তারা প্রতি মাসে বেতন পাবেন 6 লাখ টাকা করে। সি ক্যাটাগরিতে যে 8 জন ক্রিকেটার রয়েছেন, তারা প্রতি মাসে বেতন পাবেন 4 লাখ টাকা করে, এবং ডি ক্যাটাগরির 2 জন ক্রিকেটার, তারা প্রতি মাসে বেতন পাবেন 2 লাখ টাকা করে। দেখুন আমাদের ক্রিকেট এখন অনেক টাকা, আমাদের ক্রিকেট বোর্ডেরও অনেক টাকা, এবং সেইখানটাতে মূল স্টেক হোল্ডার যারা এই এত টাকা আনার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান সেই ক্রিকেটারদের। তো তাদের বেতন বাড়লে সেটা একটা খুব ভালো খবর। তাদের বেতন যদি আরো বাড়ানো হতো সেইটা তো আমার কাছে মনে হতো যে না ঠিক আছে, ক্রিকেটাররা সেটা ডিজার্ভ করেন, কিন্তু সেই অনুযায়ী পারফর্ম তো অবশ্যই করতে হবে। আমরা অনেক সময় আলোচনাটা করি যে এত টাকা তারা পাচ্ছেন, তো সেই অনুযায়ী পারফরমেন্সটা নেই। আমি দেখছিলাম যে এই যে ক্রিকেটারদের যে তালিকাটা 21 জনের, সেইখান থেকে 21 জন ক্রিকেটারের জন্য ক্রিকেট বোর্ডের প্রতি মাসে 1,12,00,000 টাকা শুধু তাদের বেতন বাবদি দিতে হবে।
এখন টাকার অঙ্কটা হিউজ। এই টাকা যে তারা পাচ্ছেন সেটা মাঠের পারফরমেন্সে প্রমাণ করার দায় ক্রিকেটারদের, কিন্তু ক্রিকেটারদের যে বেতন বেড়েছে সেইটাতে আমি কোনো আসলে দোষ দেখি না, এবং আমি মনে করি যে ক্রিকেটাররা সর্বোচ্চ জায়গায় যেহেতু তারা রয়েছেন তারা এইটা আসলে ডিজার্ভ করেন। মাঠের পারফরমেন্স তো অবশ্যই আসলে ভালো করতেই হবে। এখন আমি বলছিলাম যে কিছু প্রশ্নের যে জায়গা রয়েছে সেই প্রশ্নের জায়গাগুলো কোথায়। ধরুন প্রথমত এই তালিকাটা তৈরি করা হয়েছে মূলত সিলেকশন প্যানেল, গাজী আশরাফ হোসেন লেপুর নেতৃত্বাধীন যে নির্বাচক প্যানেল, সেখানটাতে এখন আর একজন সদস্যই মাত্র রয়েছেন, আব্দুর রাজ্জাক রাজ। হান্নান সরকার তিনি তো আসলে পদত্যাগই করেছেন। তো তারা এইটা করেছেন, কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের তালিকাটা তারাই আসলে ক্রিকেট অপসকে দিয়েছেন, তাদের সমন্বিত আলোচনার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা অনুমোদন দিয়েছেন। আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে এইখানটাতে দুইটা নিচে স্টার দেওয়া রয়েছে। একটা হচ্ছে গিয়ে মুশফিকুর রহিম, তাকে এ ক্যাটাগরিতে রাখা হয়েছিল যেহেতু তিনি ওয়ানডে থেকে অবসর নিয়েছেন, সেই কারণে তাকে বি ক্যাটাগরিতে মার্চ মাস থেকে তিনি আসলে বি ক্যাটাগরি ক্রিকেটার হিসেবে গণ্য হবেন। এবং মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বি ক্যাটাগরিতে ছিলেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তিনি নিজেকেই আসলে ওই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছেন যে এই চুক্তিতে যেন তাকে রাখা না হয়। তার মানে কি সিলেকশন প্যানেল বলুন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলুন, তাদের হিসাবে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা আমাদের ওয়ানডে পরিকল্পনাতে ছিলেন তো। এটা তো হচ্ছে কি, নাহলে ক্রিকেট বোর্ড আজকে প্রেস রিলিজে অফিসিয়ালি তারা এই জিনিসটা জানিয়েছে। তাহলে আমাদের এই সিলেকশন প্যানেল মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে এইবারে কেন্দ্রীয় চুক্তির তালিকাটা করেছিল, মানে এটা তো আমরা আগেও আলোচনা করেছি, সেইটা ছিল আনঅফিসিয়াল। এটা তো আসলে অফিসিয়ালি তারা এই জিনিসটা স্বীকার করলো যে মুশফিক মাহমুদুল্লাহকে রেখেই তারা এইবারের কেন্দ্রীয় চুক্তি করেছে। তার মানে প্রবাবলি 2027 বিশ্বকাপের পরিকল্পনাও করছিল। তো সেখান থেকে মুশফিক অবসর নিয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, এবং তিনি ওয়ানডে থেকে তার মানে তিনি অবসর নেবেন সেটা আসলে বোঝাই যাচ্ছে। এই জায়গাটা থেকে তো মুশফিক মাহমুদুল্লাহ তারা একটা আসলে ধন্যবাদ ডিজার্ভ করেন, এবং আমাদের সিলেকশন প্যানেল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা এই কেন্দ্রীয় চুক্তি তৈরির সঙ্গে জড়িত মানে সংশ্লিষ্ট ছিলেন, তারা মোটেই আসলে ধন্যবাদটা ডিজার্ভ করেন না যে তারা মুশফিক মাহমুদুল্লাহকে এরপরেও এই জায়গাটাতে রেখেছিলেন বলেও আমি ওয়ানডের সেইটা হিসাবে রেখে বলছি। দেখুন আমার আরেকটা প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে, আপনি এ ক্যাটাগরিতে লিটন দাসকে রাখা হয়েছে। লিটন দাস না, তিনি এ প্লাস ক্যাটাগরিতেও থাকতে পারেন পারফরমেন্স দিয়ে, যেমনটা হচ্ছে গিয়ে তাসকিন আহমেদ এসেছেন। কিন্তু লিটন দাসের সেই পারফরমেন্স কি আছে? তিনি আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। তিনি ইনফ্যাক্ট টেস্ট, ওয়ানডে, টি-20 কোন জায়গাটাতে তিনি আমার ফর্মে আছেন আমাকে একটু বলেন তো দেখি। টেস্ট, ওয়ানডে, টি-20তে তিনটা আলাদা আলাদা যদি আপনি হিসাব করেন, ওয়ানডেতে সর্বশেষ 13 ইনিংসে তার 59, টেস্টে সর্বশেষ 10 ইনিংসে 59, টি-20তে সর্বশেষ 23 ইনিংসে একটা 50, তার মানে 24 ইনিংসে মনে হয়। তার মানে হচ্ছে কি আপনি এখানে সর্বশেষ 47টা ইনিংস আপনি যদি আলাদা আলাদা করে ধরেন, তাহলে লিটন দাসের একটা মাত্র 50। তিনি এইখানে হচ্ছে গিয়ে এ ক্যাটাগরিতে থাকাটা ডিজার্ভ করেন কিনা? আমি মনে করি পারফরমেন্সের বিচারে করেন না। এখন তিনি সিনিয়র ক্রিকেটার, বড় ক্রিকেটার, এইসব যদি আপনি বিবেচনা করেন তাহলে এই চুক্তিতে এটা সবার প্রতি ফেয়ার হয় বলে আমার কাছে মনে হয় না। এবং আমার কাছে মনে হয় যে লিটন দাসকে এই জায়গাটাতে এ ক্যাটাগরিতে রাখাটা কতটা যৌক্তিক আমি ঠিক নিশ্চিত নই। আমার যেমন আরেকটা প্রশ্নের জায়গা আছে, নাহিদ রানাকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে, রিশাদকে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। ন্যাশনাল টিমের বিবেচনা যদি আমি করি, ফরম্যাট ওয়াইজ যদি আমি বিবেচনা করি, এই দুইজনের গুরুত্ব কি একই রকম না? নাহিদ রানা এই প্রথমবারের মতো কিন্তু চুক্তিতে আসলেন, রিশাদও তাই। দুইজনে আলাদা দুইটা ক্যাটাগরি আসলে কিভাবে বিবেচিত হলো এটা আমি ঠিক নিশ্চিত না। আমার মনে হয়, আমি কাউকে টাকা কমিয়ে দেওয়া হোক ক্রিকেটারদের, আমি সেইটার পক্ষপাতী না, কিন্তু ধরেন হচ্ছে কি আমি মনে করি যে নাহিদ রানাকে যখন প্রথমবারের মতো এসেছে মূলত পোটেনশিয়াল দেখেই তো তাকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে, সেইটা তো আসলে রিশাদও দেখাতে পেরেছেন। সো ওয়াই নট রিশাদকেও আসলে ক্যাটাগরি উপরে রাখা হবে না কেন? আর যদি সেটা না হতো তাহলে নাহিদ রানা এবং নাহিদ রানাকেও নামিয়ে দেওয়া হতে পারতো, মানে দুইজনকে একই ব্র্যাকেট বন্দি থাকলে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আরো বেশি যৌক্তিক হতো। আমার আরেকটা প্রশ্নের জায়গা রয়েছে যে পোটেনশিয়াল দেখে যদি আপনি নেন, তাহলে ধরেন প্লেয়ার্স লাইক শামীম পাটোয়ারিকে আপনারা চুক্তিতে আনতে পারতেন কিনা? মানে আমি জানি ন্যাশনাল টিমের চুক্তিতে থাকাটা এটা আর্ন করে নিতে হয়, এটা তো সহজ না, সেটা ঠিক আছে, কিন্তু তারপর আপনি যখন পোটেনশিয়াল দেখেই অনেকগুলো জায়গাতে এই ডিসিশনগুলো না, নাহিদের কথা আমি বলছি বা হচ্ছে গিয়ে রিশাদের কথা, তাদের ক্যাটাগরি প্লেসমেন্টের হিসাবের কথা আমি বলছি যে অবশ্যই তারা ন্যাশনাল টিমে তো গত বছর দুর্দান্ত খেলেছেন বলে এটা তারা আর্ন করে নিয়েছেন। সো সেই হিসাব করে আমরা নতুনভাবে টি-20 অ্যাপ্রোচ বা ওই ফরম্যাট বিবেচনা যদি আমরা করি, লিমিটেড ভার্সনের ফরম্যাট বিবেচনা যদি আমরা করি, সেই ক্ষেত্রে শামীম পাটোয়ারিকে কি আসলে চুক্তিতে রাখা যেত কিনা, এইটা আমার কাছে আরেকটা প্রশ্নের জায়গা
আছে বলে মনে হয়। এমনিতে গত বছর চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে আমি বলছিলাম যে ৬ জন এইবারের এইখানটাতে নেই। তার মধ্যে একজনকে নিয়ে খুব একটা আলোচনাই আসলে হচ্ছে না। সাকিব আল হাসান যৌক্তিক কারণে আমরা জানি যে তিনি কি কারণে নেই, কোন বাস্তবতায় তিনি নেই। সো তিনি যে চুক্তিতে থাকবেন না সেটা আসলে খুবই স্বাভাবিক। সাকিবের সঙ্গে এখানে মাহমুদুল্লাহ, রিয়াদ, তারপরে হচ্ছে গিয়ে জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সঙ্গে এইখানটাতে নাইম হাসান ও নুরুল হাসান সোহান, এই ৬ জন কিন্তু গতবার চুক্তিতে ছিলেন, এইবার তারা চুক্তিতে নেই। আর নতুন করে ইনক্লুড হয়েছেন যেমন সৌম্য সরকার হচ্ছে গিয়ে আবারও এই ন্যাশনাল টিমের কন্ট্রাক্টে ফিরেছেন, গত বছরের পারফরমেন্স দিয়ে এইবার তিনি আর রয়েছেন। আছেন এইখানটাতে হচ্ছে গিয়ে সাদমান ইসলামও ফিরেছেন, আবার তানজিদ তামিম আছেন এখানে নাহিদ রানা, সঙ্গে হচ্ছে গিয়ে ওই কি বলা চলে যে রিশাদ হোসেন, তারাও এই চুক্তিতে হচ্ছে গিয়ে আমাদের এইখানটাতে প্রথমবারের মতো মানে এইখানটা হচ্ছে গিয়ে এই চুক্তির এই জায়গাটাতে তারাও ইনক্লুড হয়েছেন। সো এই যে আমাদের যে চুক্তিটা হলো ২১ জন ২২ জন ক্রিকেটার বলছে যে মাহমুদুল্লাহ রিয়াদ ধরে আসলে ২২ জন ক্রিকেটার, কিন্তু এখানটার আরেকটা হচ্ছে গিয়ে জাকের আলী অনেক নতুনভাবে এসেছেন যে। সো ২২ জন ক্রিকেটার হচ্ছে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে ধরে মার্চ মাস থেকে তাদেরকে মানে রিয়াদের এই জায়গাটা থেকে চুক্তিতে তিনি আর থাকছেন না। মুশফিকুর রহিম মার্চ থেকে তিনি হচ্ছে গিয়ে বি ক্যাটাগরিতে নেমে যাবেন। মার্চ মাসের ১০ তারিখে যখন আপনারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এটা জানাচ্ছেন, তখন আসলে এইটা উল্লেখ করার বা এইভাবে অফিসিয়াল করে দেওয়ার কি প্রয়োজন ছিল, আমি সেটা ঠিক বোধগম্য নই। ২১ জনের যেই ক্যাটাগরিটা মানে কেন্দ্রীয় চুক্তির যে তালিকাটা দেওয়া হয়েছে, তারা এখন আসলে ওই অনুযায়ী পারফর্ম করাটা ক্রিকেটারদের দায়িত্ব। আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, হ্যাঁ চুক্তির ওই জায়গাগুলো নিয়ে কিছু ক্যাটাগরি নিয়ে কিছু থাকা না থাকা নিয়ে প্রশ্নের জায়গা তো রয়েছে, সেগুলো তো আলোচনা করলাম, কিন্তু ওই যে ক্রিকেটারদের ২১ জন ক্রিকেটারকে ক্রিকেট বোর্ড প্রতি মাসে ১,১২,০০,০০০ টাকা করে দিবে। এ প্লাস ক্যাটাগরির একজন ক্রিকেটার তাসকিন, তার ১০ লাখ টাকা। এ ক্যাটাগরির ৩ ক্রিকেটারকে ৩ × ২৪ লাখ টাকা। বি ক্যাটাগরির যে ৭ জন ক্রিকেটারকে ৬ লাখ টাকা করে হচ্ছে গিয়ে ৬ × ৭ = ৪২ লাখ টাকা। সি ক্যাটাগরির ৮ জন ক্রিকেটারকে ৪ লাখ করে ৩২ লাখ টাকা এবং ডি ক্যাটাগরির ২ ক্রিকেটারকে ২ লাখ করে ৪ লাখ টাকা। এই যে টোটাল ১,১২,০০,০০০ টাকা ক্রিকেটারদের বেতন হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিবে, এইটা আসলে মাঠের পারফরম্যান্সে নিজেদের ওই প্রমাণের দায়টা এখন ক্রিকেটারদের থাকবে বলেই আমার কাছে মনে হয়। ক্রিকেটাররা কি সেটা করতে পারবেন?